গ্রামের সব জায়গায় অকালের পরিস্থিতি হয়ে গেছে। মনে হয় না এই গ্রামে আর বেশি দিন থাকা উচিত হবে। কাজের জন্য অন্য গ্রামে যেতেই হবে। মানিক কাজের খোঁজে অন্য গ্রামে রওনা দেয়। হাঁটতে হাঁটতে সে বীরভূম গ্রামে এসে পৌঁছায়। ওইখানে তার থাকার কোনো ঠিকানা ছিল না, আর তার কাছে কোনো কাজও ছিল না। হাঁটতে হাঁটতে সে এক ধনী ব্যবসায়ী জগৎ শেঠের বাড়িতে এসে পৌঁছায়। শেঠজি, আমি মানিক, পাশের গ্রাম থেকে এসেছি। আমাদের গ্রামে অকাল হয়ে পড়েছে। মানুষের ক্ষেত শুকিয়ে গেছে। এক ফোঁটা জলের জন্য মানুষ হাহাকার করছে। আপনার কাছে যদি কোনো কাজ পেতাম তাহলে আমার খুব উপকার হতো। আরে, মনে হচ্ছে তোমার অবস্থা সত্যিই খুব খারাপ। আমার কাছে একটা কাজ আছে বটে, কিন্তু জানি না তুমি সেই কাজটা করতে পারবে কিনা। শেঠজি, আপনি চিন্তা করবেন না। আপনি আমাকে যে কোনো কাজ দিন, আমি সেটা পুরো মনোযোগ দিয়ে করব। আচ্ছা, ঠিক আছে। আমার কাছে 50টা গরু আছে। প্রতিদিন গোবর পরিষ্কার করতে হবে, গরুগুলোকে খাওয়াতে হবে, আর ভালো করে যত্ন নিতে হবে। মাসের শেষে এই কাজের জন্য তুমি 200 টাকা মাইনে পাবে। আর হ্যাঁ, 2 বেলা খাবারও দেওয়া হবে। বলতো, এই কাজটা করতে পারবে? আরে বাপরে, 50টা গরু সামলানো তো চারখানা কথা না। কিন্তু এখন তো আমার কিছুই করার নেই। তার উপর শেঠজি 2 বেলা খাবারও দেবেন। ঠিক আছে শেঠজি, আমি এই কাজটা করে নেব। তবে একটা অনুরোধ ছিল। হ্যাঁ, বলো, কি অনুরোধ? শেঠজি, আপনার যদি কোনো অসুবিধা না হয় তাহলে আমি কি আপনার গোয়াল ঘরে থাকতে পারি? আসলে আমি এই গ্রামে নতুন। আমার থাকার মতো কোনো জায়গা নেই। শেঠ একটু সময় ভেবে নিল। তারপর পা থেকে মাথা পর্যন্ত মানিককে ভালো করে দেখে বলল, ঠিক আছে মানিক, তুমি গোয়াল ঘরে থাকতে পারবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ শেঠজি। তখন থেকে মানিক গোয়াল ঘরেই থেকে নিজের কাজ করতে থাকে। প্রতিদিন ভোরে সে উঠে গরুর গোবর পরিষ্কার করত, তাদের খাবার দিত, আর সময় মতো জল খাওয়াত। মন দিয়ে যত্ন আর ভালোবাসা নিয়ে মানিক প্রতিদিন নিজের কাজ করে যেত। জগৎ সে তো ধীরে ধীরে লক্ষ্য করতে লাগল মানিক তার কাজ খুবই ভালোভাবে করছে। গরুগুলোর যত্ন আগের থেকে অনেক ভালো হচ্ছে, আর তার ফলে গরুগুলো আগের চেয়ে বেশি দুধ দিচ্ছে। একদিন জগৎ শেঠ মানিককে ডেকে বলল, মানিক, তোমার কাজ আমার খুব ভালো লেগেছে। তুমি গরুগুলোর দারুণ যত্ন নিচ্ছ। এর ফলেই ওরা আগের থেকে অনেক বেশি দুধ দিচ্ছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আজ থেকে তোমার মাইনে বাড়িয়ে পুরো 400 টাকা করে দেব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ শেঠজি। এইভাবেই কয়েকদিন কেটে যায়। মানিক মন লাগিয়ে জগৎ শেঠের কাছে কাজ করতে থাকে। ধীরে ধীরে তার কাছে বেশ ভালো পরিমাণ টাকা জমা হয়। সেই টাকা দিয়েই একদিন সে নিজের জন্য একটা ছোট্ট কুটির কিনে নেয়। এতদিন গোয়াল ঘরে ঘুমানোর ফলে আমার নাক থেকেই যেন গোবরের গন্ধ যাচ্ছে না। যাক, এবার অন্তত নিজের ঘরে শান্তিতে ঘুমোতে পারবো। তারপর থেকে মানিক প্রতিদিন শেঠজির বাড়িতে কাজ করতে আসত। 2 বেলা খাবার খেয়ে রাতে নিজের ঘরে ঘুমোতে চলে যেত। এইভাবে কয়েক বছর কেটে গেল। কঠোর পরিশ্রমের ফলে মানিকের কাছে বেশ অনেক টাকা জমা হয়ে যায়। একদিন মানিক জগৎ শেঠকে বলল, শেঠজি, আজকাল গ্রামে চুরির ঘটনা অনেক বেড়ে গেছে। আমার কাছেও কিছু টাকা জমেছে, যা আমি নিজের ঘরে রেখেছি। আপনি তো জানেন, আমি সারাদিন আপনার বাড়িতেই কাজ করি, শুধু রাতে ঘুমোতে বাড়ি যাই। এই কারণে আমার ওই টাকাগুলো নিয়ে সব সময় চিন্তা হয়। হ্যাঁ মানিক, তোমার কথাটা একদম ঠিক। প্রতিদিনই চুরির নতুন নতুন খবর শোনা যাচ্ছে। আর সারাদিন তো তোমার ঘর খালি থাকে, তাই চুরির সম্ভাবনাও অনেক বেশি। আমার টাকাগুলো কি অন্য কোথাও রাখা যায়, যেখানে আমার টাকাগুলো সুরক্ষিত থাকবে? জগৎ শেঠ কিছুক্ষণ ভেবে নিল। তারপর সে মানিককে বলল, শুনো মানিক, এই অবস্থায় তোমার ধন নিরাপদ রাখার জন্য একটাই জায়গা আছে, আর সেটা হলো এই গ্রামের জমিদারের বাড়ি। কি, জমিদারের বাড়ি? হ্যাঁ মানিক, আমি লোকমুখে শুনেছি এই গ্রামের জমিদার খুবই সৎ আর দয়ালু মানুষ। তিনি এমন একজন মানুষ যিনি কখনো কারো সঙ্গে অন্যায় করেন না। তার বাড়িতে থাকলে তোমার টাকা পুরোপুরি নিরাপদ থাকবে। ও তাই? তাহলে আজই আমি জমিদারের সঙ্গে দেখা করব আর আমার সমস্যার কথা জানাবো। সেদিনই মানিক জমিদারের বাড়িতে গিয়ে তার সঙ্গে কথা বলতে যায়। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমি জমিদারের সঙ্গে দেখা করতে চাই। ওনার সঙ্গে আমার জরুরি কথা আছে। কি কাজ আমাকে বলো। আমি আমার কিছু টাকা ওনার কাছে রাখতে এসেছি, ব্যাস এতটুকুই। আচ্ছা, ঠিক আছে, ভেতরে যাও। নমস্কার জমিদার বাবু, আমি মানিক, জগৎ শেঠের বাড়িতে কাজ করি।
কয়েক বছর আগে পাশের গ্রাম থেকে এই গ্রামে এসেছি। আচ্ছা মানিক, বলো কি কাজের জন্য আমার কাছে এসেছো? জমিদার বাবু, আমি কয়েক বছর ধরে জগৎ শেঠের কাছে কাজ করছি আর কিছু টাকা জমা করেছি। কিন্তু আপনি তো জানেন, আজকাল আমাদের গ্রামে চুরির সমস্যা খুব বেড়ে গেছে। তাই টাকাগুলো বাড়িতে রাখতে আমার খুব ভয় করছে। আচ্ছা, কত টাকা জমা করেছো? জমিদার বাবু, খুব বেশি না, প্রায় 10,000 টাকার মতো। বাহ, এটা তো বেশ ভালো টাকা। আপনার সততার কথা আমি অনেকের কাছ থেকেই শুনেছি, তাই কিছুদিনের জন্য আমার টাকাগুলো আপনার কাছেই রাখতে এসেছি। হ্যাঁ মানিক, তুমি একদম ঠিক শুনেছো। তোমার টাকা আমার কাছে সম্পূর্ণ নিরাপদ থাকবে। এবার তুমি নিশ্চিন্ত হও, সব দায়িত্ব আমি নিলাম। মানিক নিজের টাকার থলেটা জমিদারেকে দিয়ে দেয়। এইখানে পুরো 10,200 টাকা আছে, আপনি গুণে দেখে নিতে পারেন। গোনার দরকার নেই, তুমি তো জগৎ শেঠের লোক, তোমার ওপর আমার পুরো বিশ্বাস আছে। জমিদার বাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমার আর চুরির কোনো ভয় নেই, কারণ আমার টাকা এখন নিরাপদ হাতে আছে। আরে মানিক, ধন্যবাদ বলার কোনো দরকার নেই, উল্টো ধন্যবাদ তো আমারই বলা উচিত। তুমি আমাকে বিশ্বাস করে নিজের কষ্টের টাকা আমার কাছে রেখে যাচ্ছ। মানিক নিজের টাকা জমিদারের হাতে তুলে দিয়ে সেদিন নিজের বাড়ি ফিরে যায়। হ্যাঁ মানিক, তোমার টাকা আমার কাছেই মানায়। এইভাবেই মানিক সততা আর পরিশ্রমের মাধ্যমে জগৎ শেঠের বাড়িতে কাজ করতে থাকে। দেখতে দেখতে 2 বছর কেটে যায়। একদিন মানিক মনে মনে ভাবে, এখন তো অনেক বছর হয়ে গেল আমি জগৎ সেটের এখানে কাজ করছি। সেটজি যদিও ভালো মানুষ, তাও আমাকে নিজের ভবিষ্যতের কথা ভাবতে হবে। ভাবছি নিজের একটা জমি কিনে সেখানে পরিশ্রম করব। তাহলেই আমি জীবনে বড় লোক হতে পারবো। এখন তো আমার কাছে কিছু টাকা আছে, আর জমিদারের কাছেও কিছু টাকা জমা রেখেছি। সব মিলিয়ে একটা জমি কিনে নেব। আজই জমিদারের কাছে গিয়ে আমার টাকা ফিরিয়ে আনব। এই ভেবেই মানিক সেদিন জমিদারের বাড়ির দিকে রওনা দেয়। নমস্কার জমিদার বাবু, আমি আমার টাকা ফেরত নিতে এসেছি। আপনার কাছে আমি 10,200 টাকা জমা দিয়েছিলাম। আরে ভাই, তুমি কে? আমি তো তোমাকে ঠিক চিনতে পারছি না। আরে জমিদার বাবু, আমি মানিক। গত বছর আপনাকে টাকা রাখার জন্য দিয়েছিলাম, মনে পড়ছে না আপনার? আরে ভাই, আমার কাছে তো কত লোক আসে যায় টাকা রাখার জন্য, আর সবার সঙ্গেই আমার ব্যবহার ভালো। তাছাড়া তোমার কাছে কি কোনো কাগজপত্র আছে? কারণ আমি তো সব মানুষের সঙ্গেই কাগজে চুক্তি করে থাকি। কে কত টাকা দিয়েছে, কে কত টাকা নিয়েছে, সব কিছুরই তো হিসাব থাকে আমার কাছে। আপনি এসব কি বলছেন জমিদার বাবু? আপনার সততার কথা শুনেই তো আমি আমার কষ্টের টাকাগুলো আপনার কাছে রেখে গিয়েছিলাম, সামনে রাখার জন্য। আর আপনি কাগজের কথা তো আমায় আগে বলেননি। দয়া করে আমার টাকা আমাকে ফিরিয়ে দিন। শোনো মানিক, আমি সবসময়ই কাগজপত্রে সাক্ষী রেখেই কাজ করি। এই কারণেই তো আমি তোমার কাছ থেকে কাগজ চাইছি। তুমি কি জানো না, কারো সঙ্গে টাকা পয়সার লেনদেন করলে হিসাব নিকাশের জন্য স্ট্যাম্প পেপারে লিখে রাখতে হয়? ইচ্ছে হলে যাকে খুশি জিজ্ঞেস করে দেখতে পারো। না না জমিদার বাবু, আমি আপনার হাত ধরছি, পায়ে পড়ছি, দয়া করে আমার টাকা আমাকে ফিরিয়ে দিন। আমি অনেক কষ্ট করে ওই টাকা জমিয়েছি, আমার সঙ্গে এমন অন্যায় করবেন না। আরে এইসব কি নাটক লাগিয়ে রেখেছো? মিথ্যা কান্নাকাটি বন্ধ করো। আমার সততার সুযোগ নিয়ে আমার কাছ থেকে টাকা আদায় করতে চাইছো? তুমি আসলে একটা ধোঁকাবাজ। দাঁড়াও, এখনই তোকে মজা বোঝাচ্ছি। কে আছো এখানে? একে ভালো করে মারো, যাতে এর মাথা ঠিক জায়গায় আসে। এই ছোট লোক আমার সততার ওপর প্রশ্ন তুলছে। জমিদারের লোকজন সঙ্গে সঙ্গে এগিয়ে এসে মানিককে বেধড়ক মারধর করে। মানিক কোনো রকমে শিকার থেকে বেরিয়ে আসে। সন্ধ্যার দিকে সে দুঃখী মন আর আহত শরীর নিয়ে নিজের ঘরে ফিরে যায়। বিছানায় শুয়ে কষ্টে ছটফট করতে থাকে মানিক। 2 দিন কেটে যায়। শরীরের তীব্র ব্যথার কারণে মানিক জগৎ শেঠের বাড়িতে কাজে যেতে পারে না। মানিকের খোঁজ না পেয়ে জগৎ শেঠ নিজেই তার বাড়িতে এসে পৌঁছায় তার অবস্থা জানতে। জগৎ শেঠ দেখে মানিক বিছানায় শুয়ে আছে, শরীরটা ভীষণ দুর্বল, তার চোখে মুখে গভীর চিন্তার ছাপ। মানিক, তুমি 2 দিন কাজে আসোনি কেন? তোমার শরীর ভালো তো? কি হয়েছে বলো? আরে শেঠজি, আপনি নিজে এসেছেন আমার খোঁজ নিতে। আপনি খবর পাঠালেই তো আমি নিজেই চলে যেতাম।
ওসব কথা বাদ দাও। তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি খুব অসুস্থ। কি হয়েছে তোমার? আপনাকে আর কি বলবো মালিক, যে জমিদারের কাছে গত বছর আমি আমার টাকা নিরাপদে রাখার জন্য দিয়েছিলাম, সে আজ আমাকে সেই টাকা ফেরত দিতে অস্বীকার করছে। সে ভীষণ লোভী মানুষ, মানুষকে ঠকায়। আর যখন আমি অনুরোধ করি, তখন সে তার লাঠিয়াল দিয়ে আমাকে মারধর করিয়েছে আর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। আরে বাপরে, এ তো খুব গম্ভীর ব্যাপার। আমি তো জমিদারের সম্পর্কে সবসময় ভালো কথাই শুনেছিলাম। আজ বুঝতে পারছি তার সম্পত্তি প্রতি বছর এত বাড়ে কিভাবে। আমায় ক্ষমা করো মানিক, আমি তোমাকে ওর কাছে যেতে বলেছিলাম। ভুলটা আমারও হয়েছে। না না মালিক, আপনি তো আমার ভালোই চেয়েছিলেন। এটা পুরোপুরি ওই জমিদারের লোভ। আমার তো এখন মনে হয় না আমি আর আমার টাকা ফেরত পাব। মানিক, আমার কাছে একটা বুদ্ধি আছে, যেটা কাজে লাগলে তোমার টাকা তুমি অবশ্যই ফিরে পাবে। জগৎ শেঠ চুপি চুপি মানিকের কানে পুরো পরিকল্পনাটা বলে দেয়। ঠিক আছে মালিক, হে ভগবান, এই বুদ্ধিটা যেন কাজ করে। পরদিন জগৎ শেঠ অনেক টাকা ভরে একটা ব্যাগ নিয়ে জমিদারের বাড়িতে যায়। নমস্কার জমিদার বাবু। আরে জগৎ শেঠ, আজ আপনি নিজে এসেছেন। এ তো আমাদের সৌভাগ্য। আপনার মতো ধনী মানুষের চরণ আমাদের বাড়িতে পড়েছে। বলুন, কি দরকার? এইসব কথা বলে আমাকে লজ্জা দেবেন না। আসলে আমি কয়েক মাসের জন্য পাশের রাজ্যে আমার মেয়ের বাড়ি যাচ্ছি। এখানে প্রায় 1 লক্ষ টাকা এনেছি। ভয় হচ্ছে চুরি না হয়ে যায়। আপনি কি আমার এই টাকা সামলে রাখতে পারবেন? এই গ্রামে আপনাকে ছাড়া আর কাউকে বিশ্বাস করতে পারছি না। এইবার তো বড় দাও লেগেছে। এমন সুযোগ বারবার আসে না। ঠিক সেই সময়ে সেখানে মানিক এসে পড়ে। আরে, এ আবার এইখানে কি করছে? এইটা মুখ খুললে তো সর্বনাশ। শেঠ আমার কাছে টাকা রাখবে না। না, এইটাকে মুখ খোলার আগে বিদায় করতে হবে। আরে মানিক, তুমি ভালোই হলে যে এসে পড়লে। আমি তো নিজেই তোমার কাছে যেতে চাইছিলাম। আমায় ক্ষমা করো, সেদিন তোমাকে চিনতে পারিনি। এত লোক আসে যায়, একটু ভুল হয়ে গেছে। তবে আমি আমার কথা একদম পাক্কা। দাঁড়াও, আমি এখনই তোমার সব টাকা দিচ্ছি। জমিদার মানিকের সব টাকা ফিরিয়ে দেয়। আর ওই দিন আমার লোকেরা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, তার জন্য ক্ষমা চাওয়ার পাশাপাশি আজই ওদের কাজ থেকে বের করে দিচ্ছি। মানিক কিছু না বলে চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। বাহ জমিদার বাবু, আপনি তো সত্যি এক কথার মানুষ। তাহলে ঠিক আছে, আমি আমার সব টাকা আপনার কাছেই রেখে যাচ্ছি। ঠিক তখনই জগৎ শেঠের এক চাকর সেখানে এসে হাজির হয়। মালিক, আপনাকে আর আপনার মেয়ের বাড়ি যেতে হবে না। খুকুমনির চিঠি এসেছে। ওনারা নিজেরাই আমাদের গ্রামে আসছে আপনার সাথে দেখা করতে। বাহ, এ তো খুব ভালো খবর। তাহলে আর আমাকে এত দূরে যেতে হচ্ছে না। শুনলেন জমিদার বাবু, এখন আর আমার মনে হয় না এই টাকা আপনার কাছে রাখার দরকার আছে। তবু আপনার সততার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আগামীবার অবশ্যই আপনার কাছেই আসব। এই কথা বলে জগৎ শেঠ তার টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। ধুত, এই 1 লক্ষ টাকাও গেল। আর মানিকের যে 10,000 টাকা আমি আত্মসাৎ করেছিলাম, সেটাও গেল। মালিক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজ আপনি না থাকলে আমার জীবনের সব কষ্টের টাকা ওই জমিদার আত্মসাৎ করে নিত। এমন কথা বলো না মানিক। যে সৎ থাকে তার সঙ্গে ভগবান থাকেন, তার কখনো ক্ষতি হয় না। আর যে অন্যের পরিশ্রমের টাকা লুটে খায়, তার জীবনে কখনো ভালো কিছু হয় না। আমি রায়বাহাদুরকে সব কথা জানিয়ে দিয়েছি। গ্রামের সবাই সাক্ষী দেবে যাদের এই জমিদার ঠকিয়েছে। আজই উনি তার বিচার করবেন। এই শুনেছিস, আজ রাজসভায় জমিদারের বিচার বসছে। হ্যাঁ রে, রায়বাহাদুর নাকি নিজে বসেছেন বিচার করতে। আজ প্রমাণ হবে, ক্ষমতা থাকলেই কেউ সব করতে পারে না। আর দেরি কেন, চলো সবাই রাজসভায় যাই। রাজসভায় সবাই শান্ত থাকবেন। আজ এখানে এক গুরুতর অভিযোগের বিচার বসেছে। গ্রামের মানুষজন বলছেন এই জমিদার বহুদিন ধরে গ্রামবাসীদের উপর অত্যাচার করছে। কে প্রথমে কথা বলবে? মহারাজ, আমি বলবো। এই জমিদার আমার কষ্টের টাকা রেখে দিয়েছে। আমার সঙ্গেও একই কাজ করেছে মহারাজ। জমিদার, এসব অভিযোগের জবাব কি? মহারাজ, এরা সবাই মিথ্যা বলছে। আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে।
মানিক, তুমি সামনে আসো। মহারাজ, আমি গরিব মানুষ। বছরের পর বছর পরিশ্রম করে কিছু টাকা জমিয়েছিলাম। বিশ্বাস করে এই জমিদারের কাছে রেখেছিলাম। আমি টাকা ফেরত চাইতেই আমাকে মারধর করানো হয় আর আমাকে তাড়িয়ে দেওয়া হয়। জমিদার, তুমি কি মানিককে চিনতে পারছো? মহারাজ, আমি ভুল বোঝাবুঝি হয়ে গেছে। মহারাজ, এটা ভুল নয়, এটা লোভ। গ্রামের বহু মানুষ একইভাবে ঠকেছে। আমি সব শুনেছি। এখন আমার রায় শোনো। তুমি মানিক সহ সব গ্রামবাসীর টাকা সুদসহ ফেরত দেবে। আজ থেকেই তোমার জমিদারি অধিকার বাতিল করা হলো। মহারাজ, আমায় ক্ষমা করুন। যে অন্যায় করে সে ক্ষমতার আড়ালে লুকোতে পারে না। আজ গ্রামের মানুষ সত্যের জয় দেখল। আজ বুঝলাম মহারাজ, পরিশ্রম আর সততার ফল একদিন ঠিকই মেলে।